হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। তোমাদের নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশন আমাদের সকলকে স্বাগত। আমি তাপস কুম্ভকার। আজকের থেকে আমরা আপার প্রাইমারি টেটের যে প্র্যাকটিস সেট সেটা কিন্তু প্রতিদিন আপনারা ক্লাসগুলো পাবেন। ওকে, এবং এই ক্লাসগুলো আপনারা প্রতিদিন সন্ধ্যে 7টার সময় কিন্তু আমরা আপলোড করবো আপনাদের চ্যানেলে, আপনারা পেয়ে যাবেন। প্রথমে আমরা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করছি এবং প্র্যাকটিস সেটের মধ্য দিয়ে কিন্তু প্রিপারেশনটা আমরা আপনাদের বুস্টিংটা করবো কিন্তু। ওকে, মানে প্র্যাকটিস সেট মানে শুধু যে আমরা প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের আনসারগুলো সেটা নয়, এর বিবিধ কারণগুলো, এর পেছনে আরো কি কি রকমের প্রশ্ন আসতে পারে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব আমরা এই ক্লাসের মাধ্যমে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আপার প্রাইমারির বেঙ্গলি এবং পেডাগজির বিষয় নিয়ে আলোচনা করছি। আপার প্রাইমারি এটা আমাদের প্রথম প্র্যাকটিস সেট। আশা করছি প্রায় 100+ প্র্যাকটিস সেট আপনাদের আমরা প্রোভাইড করবো এক্সাম পর্যন্ত, এবং আপনাদের প্রিপারেশন লেভেলকে একেবারে যেখানে থাক না কেন 0 টু একেবারে 100 লেভেলে, একেবারে 0 টু হিরো লেভেলে আপনাকে আমরা কিন্তু পৌঁছে দেবো। ওকে, ক্লিয়ার? তো চলুন আর বেশি দেরি না করে ক্লাসটা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন এখানে কি দেখুন, যে মনোবিজ্ঞানীদের মতে শিখন প্রক্রিয়ায় কোন দুটি বিষয়ের দরকার হয়? শিখন প্রক্রিয়া, দেখুন শিখন প্রক্রিয়াকে আমরা বলি কিন্তু লার্নিং। ওকে, শিখন এটা মূলত আমাদের যে লার্নিং এর যে বিভিন্ন রকমের থিওরি আছে সেখান থেকে দেওয়া হয়েছে যে লার্নিং যে প্রসেসটা আছে সেখানে কোন দুটো জিনিসের প্রয়োজন হয়। দেখুন, লার্নিং জিনিসটা মূলত কাজ করে যদি কোনো আমরা আমাদের পরিবেশ থেকে কোনো একটা স্টিমুলাস পাই এবং তার পরিপ্রেক্ষিতে যদি যখন যে আমরা রেসপন্সটা করব, এর মধ্য দিয়ে কিন্তু আমাদের একটা আচরণের স্থায়ী পরিবর্তন হবে, এবং আচরণের এই স্থায়ী পরিবর্তন কি আমরা কি বলি? শিখন বলি। মনে রাখবেন, কোনো একটা বস্তুর, মানে বস্তুর বলতে এখানে জড় পদার্থ নয়, জীব পদার্থ, ওকে, সজীব পদার্থের আচরণের যদি স্থায়ী পরিবর্তন হয় তাহলে তাকে আমরা বলবো কিন্তু শিখন। মনে রাখবেন, আচরণের স্থায়ী পরিবর্তন, অস্থায়ী পরিবর্তন, স্থায়ী পরিবর্তনকে শিখন বলা হয়। এবং এর দুটো জিনিস থাকে যেগুলোকে আমরা বলি কিন্তু এসআর, স্টিমুলাস এবং রেসপন্স। এবং লার্নিংটা তৈরি হয় কখন? যখন এসআর এর মধ্যে একটা বন্ডিং তৈরি হয়, বন্ড, তখনই কিন্তু আমাদের এই লার্নিংটা কিন্তু সম্পন্ন হয়, শিখন প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। তাহলে দুটো জিনিসের প্রয়োজন, একটা স্টিমুলাস আর একটা হচ্ছে রেসপন্স, অর্থাৎ বাংলা বললে দাঁড়ায় উদ্দীপক এবং প্রতিক্রিয়া। ওই যে প্যাভলভ যে করেছিল কুকুরের উপর পরীক্ষাটা করেছিল, স্কিনার যে বিড়ালের উপর পরীক্ষাটা করেছিল, থন্ডাই যে পিজনের পায়রার উপর পরীক্ষাটা করেছিল, এই সমস্ত কিছু পরীক্ষাগুলোই কিন্তু আমরা দেখতে পাই যে শিখন প্রক্রিয়ায় কিন্তু দুটো জিনিসের প্রয়োজন হয়, স্টিমুলাস এবং রেসপন্স। তো সেই হিসাব থেকে আমাদের এখানে প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উদ্দীপক এবং প্রতিক্রিয়া। অনেকে বলে থাকেন কর্ম এবং জ্ঞান কেন হবে না? দেখুন, কর্মের মাধ্যমে জ্ঞান সংগঠিত হয়, সেটা কনস্ট্রাকটিভিজম বা নির্মিতিবাদের বিষয় কিন্তু। ওকে, চাহিদা এই জিনিসটা কিন্তু আমাদের কাজ করে যখন প্রেরণা থাকে, তখন চাহিদা থেকেই তাড়নার সৃষ্টি হয়, তখন থেকে প্রেরণাটা তৈরি হয় কিন্তু সেই সময়, অর্থাৎ মোটিভেশন বা প্রেরণার সময় চাহিদার প্রয়োজন হয় কিন্তু। আর উদ্দীপক এবং উদ্দীপনা, উদ্দীপনা অ্যাকচুয়ালি উদ্দীপনাটা কিন্তু আমরা মানে উদ্দীপনা হিসেবে বলতে পারি যে তার একটা উদ্দীপনা দেখা গেছে একটা অবজেক্টের মধ্যে যে অস্থির অবস্থা সেটাকে বলা হয়। তো সেই কারণে এগুলো আনসার হবে না, শিখন প্রক্রিয়ায় কাজ করবে শুধুমাত্র উদ্দীপক এবং প্রতিক্রিয়া। নেক্সট, দ্বিতীয় প্রশ্নে চলে যাই আমরা। ভাষার শিখন হলো, দেখুন যখন আমরা প্রথম ভাষা নিয়ে পড়ি, প্রথম ভাষার পেডাগজিতে আমাদের কনসেপ্ট থাকে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, অর্থাৎ শিখন এবং আত্মীকরণ। তো এখানে আমাদের কিন্তু আত্মীকরণের বিষয়টা বলেনি, বলেছে কিন্তু শিখন। মনে রাখবেন, আত্মীকরণ একটা সাবকনসিয়াস প্রসেস কিন্তু, ওটা কিন্তু আমাদের সচেতন ভাবে কাজ করার প্রয়োজন পড়ে না, আমরা অটোমেটিক ওই পরিবেশে থাকতে থাকতেই কিন্তু বিষয়টাকে আত্মীকরণ করে নিই প্রথম ভাষার ক্ষেত্রে। কিন্তু যখন ভাষার শিখন বলা হবে, লার্নিং, লার্নিং এটা কিন্তু একটা অ্যাক্টিভ, অর্থাৎ সক্রিয় এবং সচেতন, অর্থাৎ আমাদের অ্যাওয়ার থাকতে হবে কিন্তু, সচেতন থাকতে হবে, এবং একই সঙ্গে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। উইথাউট অ্যাক্টিভনেস এবং অ্যাওয়ারনেস, এই দুটো ছাড়া আমাদের লার্নিং পসিবল নয় কিন্তু, শিখন সম্পন্ন হবে না। তাই ভাষার শিখনকে কি বলবো? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বলবো, নাকি প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া, নাকি পরোক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া, নাকি অসচেতন প্রক্রিয়া? দেখুন, শিখন কখনো অসচেতন প্রক্রিয়া হতে পারে না। ওকে, এবং শিখনটাকে স্বতঃস্ফূর্ত হিসাবে বলা যেতে পারে না, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াটা কিন্তু আমরা বলি আত্মীকরণটাকে অনেক ক্ষেত্রে। তাই শিখনকে স্বতঃস্ফূর্ত বলা যাবে না। যেহেতু অ্যাক্টিভনেসটা আছে আমাদের, সেই অ্যাক্টিভনেসটা আমরা পাই কিন্তু অপশন বি থেকে। আপনি বলবেন যে অপশন সিটা কেন হলো না? এখানেও তো অংশগ্রহণ আছে, কিন্তু এখানে অংশগ্রহণটা কিন্তু সরাসরি নেই, পরোক্ষভাবে আছে। কিন্তু অপশন বি তে আমাদের কি আছে বলুন তো? প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া আছে। প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় যে শিক্ষার্থী, সে কিন্তু সক্রিয়ভাবে এবং সচেতনভাবে শিখন প্রক্রিয়া অংশগ্রহণ করে। তো সেই হিসাবে আমাদের এখান থেকে সঠিক উত্তরটি হয়ে যাবে ভাষার শিখন একটি প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া, অপশন বি
ইজ দ্য রাইট অ্যান্সার। তৃতীয় প্রশ্নে আমরা যাই। তৃতীয় প্রশ্ন বলা হয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, যে মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্যকে প্রধানত ক ভাগে ভাগ করা যায়। এটাকে দেখুন, শিক্ষার যে উদ্দেশ্য যখন বলবে, এবং পার্টিকুলারলি এখানে শিক্ষাটা কি জাতীয় শিক্ষা আছে, মাতৃভাষা শিক্ষা। মাতৃভাষাটা কিন্তু প্রকৃতপক্ষে একটা ভাষা বা একটা ল্যাঙ্গুয়েজ। ওকে, ভাষা বা একটা ল্যাঙ্গুয়েজ। এখন মনে রাখতে হবে, ভাষা আমাদের যে কোনো ভাষা যখন আমরা শিখতে চাই, টিচিং করি, কিন্তু সেই ভাষার আমাদের 4টে দক্ষতাকে আয়ত্ত করতে হয়, তবে গিয়েই আমাদের সেই ভাষার মানে কি বলবো শিখনটা সম্পন্ন হয় কিন্তু। ওকে, সেই 4টে দক্ষতা কি কি? একটা হচ্ছে লিসেনিং, আরেকটা হচ্ছে স্পিকিং, একটা হচ্ছে রিডিং, এবং আরেকটা হচ্ছে রাইটিং। লিসেনিং জিনিসটা কি না, কেউ কিছু বললো সেটা শুনে বোঝার ক্ষমতা অর্জন। স্পিকিং মানে কি, মনের ভাবকে মুখের সাহায্যে ধ্বনি সহকারে বলে অপরকে বোঝানো। রিডিং মানে যে জিনিসটা প্রিন্টেড আছে সেটা পড়ে তার বিষয়টা উপলব্ধি করা। রাইটিং মানে নিজের মনের ভাবকে লিখিত আকারকে অপরকে বোঝানো। এই যে 4টে দক্ষতা, 4টে দক্ষতা অর্জন করতে হয়, এবং এই 4টে দক্ষতা অর্জন করাই হলো ভাষা শিক্ষার উদ্দেশ্য। ওকে, সেটা মাতৃভাষা হোক বা যে কোনো অন্য কোনো ভাষা হোক, যদি আপনাকে বলে যে ভাষা শিক্ষার উদ্দেশ্যকে আমরা ক ভাগে ভাগ করতে পারি, উত্তরটি হবে কিন্তু 4 ভাগে। ওকে, এখানে 4 ভাগ কি অপশনের মধ্যে আছে? 4 ভাগ অপশনের মধ্যে নেই কিন্তু। আপনি বলেন তাহলে প্রশ্নটা আপনি কেন তৈরি করছেন? এই প্রশ্নটা কিন্তু আমাদের আমরা বিগত বছর, এটা অনেক পুরনো একটা আপার প্রাইমারি, 14 সালের আপার প্রাইমারির একটা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের নয় কিন্তু, এটা আমরা পেয়েছিলাম ইউপির যে আপার প্রাইমারি ছিল সেখান থেকে নেওয়া হয়েছে। সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা দেওয়া ছিল। তারা কিন্তু আনসার করেছিল তিনটে কিন্তু কখনোই উদ্দেশ্য হতে পারে না। ভাষা শিক্ষার উদ্দেশ্যকে আমরা কিন্তু 4টি ভাগেই ভাগ করতে পারি, তাই সঠিক উত্তর এক্ষেত্রে হয়ে যাবে কিন্তু 4। ওকে, অনেকেই বলবেন 3 ভাগে হবে, 3 ভাগ নয়। ভাষা শিক্ষার উদ্দেশ্যকে আমরা ক ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে ভাগ করতে পারি। অপশন, তাহলে এখানে এই অপশনগুলোর মধ্যে কোনোটাই কিন্তু আমাদের সঠিক উত্তর দেওয়া নেই। সঠিক উত্তর হয়ে যাবে কি না, 4 ভাগে আমরা ভাগ করতে পারি। 4টে উদ্দেশ্য কি কি বোঝা গেছে? নেক্সট, পরের প্রশ্নে চলে যাই আমাদের। শিক্ষাদানে প্রকল্প পদ্ধতির প্রবক্তা হলেন কে? প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট পদ্ধতি। দেখুন, প্রকল্প পদ্ধতি নিয়ে আমরা এর প্রবক্তাকে সেটা জানার আগে ডিটেলস জানিয়ে রাখি। প্রকল্প পদ্ধতি একটা শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি, লার্নার সেন্টার্ড প্রসেস, এবং এটা কিন্তু লার্নিং বাই ডুইং, যেটাকে আমরা শর্ট ফর্মে এলবিডি বলে থাকি, লার্নিং বাই ডুইং একটা প্রসেস। এবং এখানে শিক্ষার্থী অ্যাক্টিভলি পার্টিসিপেট করে কিন্তু। ওকে, তো সেই প্রকল্প পদ্ধতির মাধ্যমে শিক্ষাদান করা হয়, এবং এই শিক্ষাদানের প্রকল্প পদ্ধতির প্রবক্তা মানে প্রকল্প পদ্ধতিটাই তৈরি হয়েছে জন ডিউয়ের যে কর্মের মাধ্যমে শিক্ষণ বা লার্নিং বাই ডুইং যে শিক্ষণ, যে মতাদর্শ, তার উপর ভিত্তি করেই প্রকল্প পদ্ধতি গড়ে উঠেছে। সেই হিসাবে আমরা বলি যে প্রকল্প পদ্ধতির প্রবক্তা হলেন জন ডিউই। ওকে, এখানে একটা জিনিস বলে রাখি, অনেকেই ক্ষেত্রে বলবেন যে না জন ডিউই নয়, কিলপ্যাট্রিক সঠিক উত্তর হবে। অনেকেই বলবেন কিলপ্যাট্রিক। দেখুন, কিলপ্যাট্রিক কি করেছেন, এই প্রকল্প পদ্ধতির যে গুরুত্বটাকে, সেটাকে মানে কি বলবো, মানে মানে বেশ বিস্তৃত আকারে কিন্তু প্রচার করেছিলেন। ওকে, কিন্তু এটা তৈরি হয়েছিল জন ডিউয়ের যে কর্মের মাধ্যমে শিক্ষণ, তার মধ্য দিয়েই। তাই বিভিন্ন বইয়ে আপনি কিলপ্যাট্রিক পাবেন যে প্রকল্প পদ্ধতির প্রবক্তা, কিন্তু অ্যাকচুয়ালি হবে জন ডিউই। ওকে, জন ডিউই না থাকলে তখন কিলপ্যাট্রিক করবেন কিন্তু। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ, পার্টিকুলার যদি বলা হয় যে প্রকল্প পদ্ধতির উপযোগিতাকে মানে মানে কি বলবো প্রচার করেছেন বা পরিচিতিকরণ করেছেন কে, তখন আনসারটা হবে কিন্তু কিলপ্যাট্রিক। ওকে, কিন্তু যদি বলা হয় যে প্রকল্পটি ডেভেলপ বাই কে হয়েছিল, তখন আনসারটা করবেন কিন্তু জন ডিউই। জন ডিউই না থাকলে কিলপ্যাট্রিক করবেন কিন্তু। ওকে, ক্লিয়ার? নেক্সট, পরের প্রশ্নে আমরা চলে যাই, আমাদের পঞ্চম প্রশ্নে চলে যাই। পঞ্চম প্রশ্ন আমাদের কি আছে? উচ্চ প্রাথমিক স্তরে বাংলা ভাষা শিক্ষণের এক গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো। বাংলা ভাষা শিক্ষণের কোথায় বলুন তো? আপার প্রাইমারি লেভেলে বলছে, ক্লাস 6 to 8, এই 3টে ক্লাসের মধ্যে ভাষা শিক্ষণের গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলো কি কি? আনসার দেওয়ার আগে আপনাদের বলে রাখি, ওকে, আমাদের আপার প্রাইমারির ব্যাচ কিন্তু খুব শীঘ্রই শুরু হচ্ছে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে দেখবেন হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও আমাদের বলতে পারেন যে আপার প্রাইমারি প্রিপারেশন নিতে যাই। ওকে, এবং না হলে কিন্তু আপনারা আমাদের এই যে নাম্বারটা যে দেখুন 9547564335, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ করে জানুন যে যে আপার প্রাইমারির কি কি আমরা মানে কি কি বেনিফিট আপনারা পাবেন। আপনাদেরকে আমরা ডিটেলসটা পাঠিয়ে দেবো যে আপার প্রাইমারি আমাদের ব্যাচে অ্যাডমিশন আপনারা কি কি বেনিফিট পাবেন কিন্তু। ওকে, এবং অবশ্যই আপনি কোন স্ট্রিমে পড়তে চাইছেন, আর্টস স্ট্রিমে না সায়েন্স স্ট্রিমে, সেটাও কিন্তু উল্লেখ করবেন। ওকে, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে স্যাম্পল পিডিএফ কপি আপনারা পেয়ে যাবেন। ওকে, আপনার যদি বলেন যে ডেমো ক্লাসটাও কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করে দেবো। ওকে, যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন ডিটেল ক্লাসের জন্য কিন্তু, তাহলে কিন্তু আপনারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, নেক্সট,
হ্যাঁ, তো যেটা আমরা আলোচনা করছিলাম যে উচ্চ প্রাথমিক স্তরে বাংলা ভাষা শিক্ষণের এক গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো কি, বাংলা ভাষা উচ্চ প্রাথমিক স্তরে বাচ্চাদেরকে কেন পড়াবো, কেন শেখাবো, তার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি কি আছে না? বাংলা ভাষায় রচিত সাহিত্য পড়া, এটা একটা উদ্দেশ্য। নাকি বলার ক্ষমতার মতোই লেখার ক্ষমতার বিকাশ, অর্থাৎ স্পিকিং অ্যাবিলিটির মতো রাইটিং অ্যাবিলিটিরও বিকাশ। বাংলা ব্যাকরণের বিষয়সমূহের জ্ঞান লাভ, অর্থাৎ ব্যাকরণের যা কিছু কন্টেন্ট বেস বা বিষয়গত যে নলেজ আছে, সাবজেক্টিভ নলেজ আছে, সেটা অর্জন করা। নাকি বাংলা ভাষার বিবিধ স্বরূপের সম্পর্কে জানানো। কোনটি উত্তর হবে? দেখুন, গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের মধ্যে যে চারটে আমাদের এখানে অপশনে দিয়েছে, তার মধ্যে সব থেকে ভালো উত্তর কিন্তু হয়ে দাঁড়াবে অপশন ডি। কেন বলুন তো? কারণ অপশন ডি যখন বিবিধ স্বরূপের কথা বলা হয়েছে, তখন ভাষাগত যে চারটে দক্ষতা সেটা তো থাকছেই, তার সঙ্গে তার মানে ভাষার সঙ্গে রচিত মানে তার সঙ্গে লিঙ্কের যা কিছু সাহিত্য ব্যাকরণ সবার জ্ঞানকেই কিন্তু একসাথে ইনক্লুডেড করছে এই বিবিধ স্বরূপ কিন্তু। ওকে, তাই এক্ষেত্রে সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি, কারণ অপশন ডি এর মধ্য দিয়েই আমরা এই সমস্ত আনসার গুলো কিন্তু পেয়ে যায়। তাই সঠিক উত্তরটি হয়ে যাবে উচ্চ প্রাথমিক স্তরে বাংলা ভাষা শিক্ষণের এক গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো বাংলা ভাষার বিবিধ স্বরূপ সম্পর্কে জানানো। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নে যাই। বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে একজন শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনি কি করবেন? ফার্স্ট অফ অল, ডাইভার্স ক্লাসরুম বা বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলতে কি বোঝায় সেটা বোঝুন কিন্তু। আচ্ছা, শ্রেণীকক্ষ কাদের নিয়ে তৈরি হয়? নর্মাল ফাঁকা জিনিস নিয়ে কি তৈরি হবে, নাকি সেখানে চেয়ার টেবিল চক ডাস্টার মানে বিভিন্ন রকমের পোস্টার থাকলে সেটা শ্রেণীকক্ষ হবে? শ্রেণীকক্ষ তৈরি হয় শিক্ষার্থীদেরকে নিয়ে কিন্তু, তাই শিক্ষার্থীরাও গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। তাই বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলতে মূলত বৈচিত্র্যপূর্ণ শিক্ষার্থীকেই বোঝায়, অর্থাৎ প্রতিটা শিক্ষার্থীর মধ্যে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে সেটাকেই রিপ্রেজেন্ট করে আমাদের ডাইভার্স ক্লাসরুম বা বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ। তো একটা বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে যে টিচার হিসেবে আপনি কি করবেন? যাদের ভাষাগত অসুবিধা আছে তাদেরকে আপনি বেশি গুরুত্ব দেবেন, যারা উন্নত মেধা সম্পন্ন তাদেরকে আপনি কম গুরুত্ব দেবেন, নাকি নিজের মতন করে আপনি শিক্ষণ চালাবেন, নাকি সবাইকে সমান গুরুত্ব দেবেন? দেখুন, আপনার উত্তরটা কিন্তু হওয়া চাই সবসময় শিক্ষার্থী কেন্দ্রিক, গণতান্ত্রিক, কিন্তু কোনো পার্সিয়ালিটি বা পক্ষপাতিত্ব চলবে না, কোনো স্বৈরাচারী মনোভাব যেন উত্তরের মধ্যে না ফুটে ওঠে, এটা আপনাকে মনে রাখতে হবে। ওকে, এখানে দেখুন যে চারটে অপশন আছে তার মধ্যে কিন্তু এখানে কি বলা আছে, যাদের ভাষাগত অসুবিধা আছে তাদেরকে আপনি বেশি গুরুত্ব দেবেন, মানে এখানে আপনি পক্ষপাতিত্ব করছেন। উন্নত মেধা সম্পন্ন তাদেরকে কম গুরুত্ব দেবেন, এখানেও পক্ষপাতিত্ব আসছে। তাহলে কিন্তু এই জিনিসগুলো করা যাবে না। নিজের মতন করে শিক্ষণ চালাবেন, এটা তো স্বৈরাচারী মনোভাব, এটাও চলবে না। তাহলে কি চলবে? একমাত্র সবাইকে সমান গুরুত্ব দিতে হবে এবং দেখতে হবে যে শিক্ষার্থীর মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভা যেন আরো বেশি বিকশিত হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি, সবাইকে সমান গুরুত্ব দেবেন। পরবর্তী প্রশ্নে চলে যায়। দেখুন, এই জাতীয় পেডাগজিক্যাল ইস্যুর উত্তর দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু টেকনিক আছে, সেগুলো কিন্তু এই বারবার আলোচনার মাধ্যমে ক্লাসে মানে সিলেবাস পড়ার সাথে সাথেই কিন্তু এগুলোকে মনে রাখতে হবে। 7 নম্বর প্রশ্ন দেখুন কি বলেছে এখানে। আত্মকেন্দ্রিক ভাষার সংকল্পনা নিম্নলিখিত কার সাথে সম্পর্কিত? আত্মকেন্দ্রিক, সেলফ সেন্ট্রেড, ওকে, ভাষার সংকল্পনা সেলফ সেন্ট্রেড ল্যাঙ্গুয়েজের যে তৈরি করছে, এটা কার সাথে সম্পর্কিত? চমস্কি, যা পিয়াজে, মনোবিদ স্কিনার, নাকি ভাইগোটস্কি? কার সাথে সম্পর্কিত? আচ্ছা, আত্মকেন্দ্রিক থেকে আমি আরো একটু ভালোভাবে বলছি, ইগোসেন্ট্রিজম। ইগোসেন্ট্রিজম আপনি কার থিওরির মধ্যে পান বলুন তো? যা পিয়াজের থিওরি থেকে পান। তাই আত্মকেন্দ্রিক ভাষার সংকল্পনা যা পিয়াজের নীতির সাথেই সম্পর্কিত, তাই অপশন বি এক্ষেত্রে সঠিক উত্তর হবে। চমস্কি একজন ভাষাবিদ, ইনি কিন্তু ইউনিভার্সাল গ্রামার এবং আমাদের যেটা ল্যাঙ্গুয়েজ ডিভাইসের কথা বলেছেন সেটা কিন্তু বলেছেন চমস্কি। মনোবিদ স্কিনার, ইনি সক্রিয় অনুবর্তনের সঙ্গে সম্পর্কিত, ইনি বিশ্বাস করেন শিখন সম্পন্ন হয় প্রবলেম বা সমস্যা সমাধানের মাধ্যমে। ভাইগোটস্কি ইনার হচ্ছে সামাজিক নির্মিতিবাদ, অর্থাৎ ইনি মনে করেন যে একটা শিশুর ভাষার বিকাশ হয় সে সমাজের সাথে থাকার ফলে, সমাজে যত বেশি সে মিশবে, যত বেশি কমিউনিকেশন করবে, তারপরেই কিন্তু তার ভাষার বিকাশ হবে, এটা কিন্তু ভাইগোটস্কি বলেছেন। কিন্তু আত্মকেন্দ্রিক ভাষার সংকল্পনা এটা কিন্তু যা পিয়াজের সাথেই সম্পর্কিত, তাই ক্ষেত্রে সঠিক উত্তরটি আমাদের হয়ে যাবে কিন্তু অপশন বি, যা পিয়াজে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পাঠ্যপুস্তক কিসের উপর ভিত্তি করে রচিত হয়? পাঠ্যপুস্তক বলতে টেক্সট বুকস এর কথা বলা হচ্ছে, পাঠ্যপুস্তক বলতে টেক্সট বুক। তো এই যে টেক্সট বুকটা আছে, এই টেক্সট বুক কিসের উপর ভিত্তি করে রচনা করা হবে? নির্দিষ্ট পাঠ্যক্রম বা কারিকুলামের ভিত্তিতে, নির্দিষ্ট বয়সের ভিত্তিতে, নির্দিষ্ট শিক্ষার্থীর ভিত্তিতে, নাকি নির্দিষ্ট মূল্যের ভিত্তিতে? দেখুন, পাঠ্যপুস্তক সবসময় রচিত হয় নির্দিষ্ট পাঠ্যক্রমের ভিত্তিতে, ওকে, কিন্তু শিখন পদ্ধতি, অনেক সময় প্রশ্ন আসে
যে শিখন পদ্ধতি কিসের উপর নির্ভর করবে, না শিখন পদ্ধতি নির্ভর করবে কিন্তু শিক্ষার্থীর আগ্রহ এবং তার যে মানে চাহিদা, তার মনোযোগ, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু, বা শিক্ষার্থীর যে বৈচিত্র্য তার উপর ভিত্তি করে শিখন পদ্ধতিটা কিন্তু নির্ভর করবে। কিন্তু পাঠ্যপুস্তক বা টেক্সট বুক নির্ভর করে পাঠ্যক্রমের ভিত্তিতে, কারণ একটা পাঠ্যক্রম তৈরি হয় নির্দিষ্ট বয়সের বা একটা নির্দিষ্ট এজের বাচ্চাদের কি কি শিখবে তার উপর ভিত্তি করে কিন্তু। সেই কারণে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ, নির্দিষ্ট পাঠ্যক্রমের ভিত্তিতেই পাঠ্যপুস্তক রচিত হয়। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই আমাদের 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? মাত্রাহীন বর্ণ বলতে কোনগুলো বলুন তো, যেমন এ, ওকে, এই রি, এইগুলো হচ্ছে মাত্রাহীন বর্ণ। ওই, ওকে, ও, ও, এইগুলো হচ্ছে মাত্রা। উ, আপনার ইয়, ওকে। আর এছাড়া আপনার আছে খণ্ডত, ওকে, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলো হচ্ছে কিন্তু আপনার মাত্রাহীন বর্ণ কিন্তু। ওকে, তো এখান থেকে দেখে যায় যে মাত্রাহীন বর্ণ যদি আপনি দেখেন খুঁজে বের করে হবে রি, বা আপনার যেমন আপনি পাবেন একটা, ধরুন ক খ গ, গটা তো আপনার আংশিক মাত্রার মধ্যে পড়ে যাচ্ছে। তো এইভাবে যে আপনি মাত্রাগত বর্ণগুলো পাচ্ছেন, এখান থেকে আপনি কতগুলো বর্ণ পাচ্ছেন দেখুন, আমরা পুরো মাত্রাহীন বর্ণগুলো এখানে কিন্তু লিখেছি। আপনি কয়টি পাচ্ছেন দেখুন তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11টি। তাহলে মাত্রাহীন বর্ণ কয়টি হবে, না অপশন ডি 11টি ইজ দ্য রাইট আনসার। কখনো কখনো জিজ্ঞাসা জানতে চাই যে আংশিক মাত্রাযুক্ত বর্ণ কোনগুলো, যেমন মূর্ধন্য, ওকে, আপনার ধ, এগুলো আংশিক মাত্রার বর্ণ কিন্তু। ওকে, তো আংশিক মাত্রার বর্ণ কয়টি হবে এটা ক্যালকুলেট করে আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। 10 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, যে সরব পাঠ হলো, সরব পাঠ কি? দেখুন, সরব পাঠ আর নীরব পাঠ দু রকমের পাঠ হয় আমরা জানি। এছাড়া আপনার একটা ইন্টেন্সিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং, একটা আলাদা বিষয়ের উপর কাজ হবে। কিন্তু সরব পাঠ এবং নীরব পাঠের বৈশিষ্ট্য হচ্ছে, সরব পাঠ করার উদ্দেশ্য কি বলুন তো, বাচ্চাদের উচ্চারণ দক্ষতা যেন বিকশিত হয় সেই জন্য কিন্তু। ওকে, তাহলে সরব পাঠ একটা কিসের প্রকার, একটি শিখনের প্রকার, নাকি আপনার একটি শিখনের প্রকার, নাকি শ্রবণের একটি প্রকার, নাকি পঠনের একটি প্রকার, নাকি উপরের সবগুলি? সরব পাঠ কিসের সঙ্গে সম্পর্কিত? সরব পাঠ রিডিং এর সাথে সম্পর্কিত, পঠন। তাই সঠিক উত্তর এক্ষেত্রে হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট আনসার। আপনি বলবেন তা এই এত সোজা প্রশ্ন কি পরীক্ষায় দেবে? দেখুন, পরীক্ষায় কি দেবে না দেবে আমরা জানি না, কিন্তু আমাদেরকে রেডি থাকতে হবে সমস্ত রকম দিক থেকে। পরীক্ষার হলে এই সোজা প্রশ্নগুলোর উত্তর দিতেই কিন্তু আমাদের কালঘাম ছুটে যায় অনেক সময়, কারণ তখন আমাদের মনের মধ্যে আসে যে এখানে কোন আঙ্গিক এটা বলতে চাইছে, লার্নিং এর দিক থেকে, লিসেনিং এর, না কোন দিক থেকে বলতে চাইছে। কারণ সরব পাঠে তো কথা বলে বলে শুনবে, সরব পাঠটা কিন্তু পঠনের একটি প্রকারভেদ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রচলিত ভাষা কি ছিল? প্রাচীন ভারতীয় যে আর্য ভাষা তার প্রচলিত ভাষা কোনটি ছিল? বৈদিক বা বৈদিক সংস্কৃত ভাষা, পালি ও প্রাকৃত ভাষা, হিন্দি মারাঠি ভাষা, নাকি বাংলা ভাষা? দেখুন, প্রাচীন ভারতীয় যে আর্য ভাষা ছিল তার প্রচলিত ভাষা যদি আমরা বলি তখন ছিল কিন্তু সংস্কৃত ভাষা, যেটাকে আমরা বলি কিন্তু বৈদিক সংস্কৃত ভাষা। অর্থাৎ অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাই 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বৈদিক বা বৈদিক সংস্কৃত ভাষা। তারপরে সেগুলো কিন্তু মানে সেগুলোর অপভ্রংশ হয়ে হয়ে পালি, প্রাকৃত, তারপরে হিন্দি মারাঠি, দ্রাবিড় গোষ্ঠী থেকে আবার ভাষা শ্রেণীবিভাগ হয়েছে, বাংলা ভাষায় আমরা পেয়েছি কিন্তু। ওকে, তাহলে 11 নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশন এ। 12 নম্বর প্রশ্ন চলছে এখানে, দেখুন, চাঁদ ও চম্পা চরিত্র দুটি কোন কাব্যের সঙ্গে সম্পর্কিত? চাঁদ ও চম্পা, দেখুন এগুলো সাহিত্য থেকেও কখনো কখনো প্রশ্ন দিয়ে দেয়। মূলত এই প্রশ্নগুলো আপনাদের তৈরি হয় যে প্রোজ এবং যে পোয়েম, একটা গদ্য এবং পদ্য দেওয়া থাকে সেখান থেকে প্রশ্নগুলো করে, কিন্তু তার ভেতরে একটু সাহিত্যিক জিনিস ভরে দেয় কিন্তু। তাহলে চাঁদ ও চম্পা এই দুটি চরিত্র কিন্তু আমাদের মনসামঙ্গল কাব্যের সঙ্গে সম্পর্কযুক্ত। অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর। ক্লিয়ার? কিছু কিছু জিনিস থাকে এগুলোকে যখনই আপনি ওই বিভিন্ন রকমের ওই গদ্য পদ্যগুলো প্র্যাকটিস করতে থাকবেন তখন সেখান থেকে ওই জাতীয় প্রশ্নগুলো অটোমেটিক পেয়ে যাবেন। এখানে দেখুন ব্যাকরণ থেকে একটি প্রশ্ন দেওয়া হয়েছে। কি বলা হয়েছে, যে যেজন দিবসে মনের হরসে জ্বালায় মনের বাতি, এই যে হরসে শব্দটি আছে এটিতে কি ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে? স্বরসঙ্গতি, অপনিহিতি, স্বরভেক্তি, নাকি বর্ণাগম? দেখুন, হরসে কথাটা প্রকৃত শব্দ হচ্ছে হর্ষ। হর্ষ বলতে বোঝায় কি বলুন তো, আনন্দিত অবস্থা। ওকে, হর্ষ বলতে আমরা বোঝাই আনন্দিত অবস্থা। তো হয় হর্ষ থেকেই কিন্তু আমাদের এসেছে হরসে, হরসে। ওকে,
তো এটাকে অনেকে মনে করেন যে এটাকে যে অনেকে মনে করেন বর্ণাগম, কিন্তু অ্যাকচুয়ালি এর সঠিক উত্তরটা হিসেবে কিন্তু অপশন সি স্বরভক্তি ইজ দ্য রাইট আনসার। ব্যাকরণের ডিটেলস কভারেজ কিন্তু আপনারা আমাদের ক্লাসে পেয়ে যাবেন। ওকে, 14 নম্বর প্রশ্ন দেখুন কি বলা হয়েছে। এখানে কিন্তু একটা ব্যাকরণ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে যে সারস্বত সিদ্ধিহীনতাকে আমড়াগাছি করতে হলেও মানুষটি ভালো, রেখাঙ্কিত শব্দটির অর্থ কি? হচ্ছে আমড়াগাছি শব্দটি আছে, এই আমড়াগাছি শব্দটির অর্থ কি? গুজব রটানো, বিশেষ উদ্দেশ্যের জন্য তোষামোদ করা, খারাপ ভাগ্য, নাকি নির্লজ্জ? দেখুন আমড়াগাছি কথার অর্থ হচ্ছে কি, যে বিশেষ উদ্দেশ্যে তোষামোদ করা, কিন্তু অর্থাৎ অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। ছিন্ন এই শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? ছিন্ন শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? দেখুন এগুলো ওই গদ্যাংশ পদ্যাংশ থেকে আসে, কিন্তু এগুলো সন্ধি বিচ্ছেদের জিনিস। ছিন্ন থেকে আমরা কি পাই না, ছিন্ন শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে পাবো আমরা ছিদ যুক্ত ন। ওকে, কারণ দ বা দয়ের পর ন থাকলে তখন সেই নটা কি হয়ে যায় বলুন তো? নটা কিন্তু মানে দ্বিত্ব হয়, ডবল হয়ে যায়, সেখানে ছিন্ন হয়। ছিন্ন শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ছিদ যুক্ত ন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট পরবর্তী হচ্ছে আমাদের আজকে আমাদের এই 15টি প্রশ্ন ছিল। পরবর্তী ক্ষেত্রে প্রশ্নের সংখ্যা আমরা আবার বৃদ্ধি করবো কিন্তু। তো দেখা হচ্ছে আপনাদের আগামী ক্লাসে। ততক্ষণ কিন্তু ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর পরিমাণে পড়াশোনা করুন। আর আপার প্রাইমারি ক্লাস এবার থেকে কিন্তু আপনাদের টোটাল দেখুন মানে চাইল্ড সাইকোলজি, বাংলা, ইংরেজি, আপনার ওই সোশ্যাল স্টাডিজ এবং সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স আছে, সবগুলোরই ক্লাস কিন্তু আপনারা পেয়ে থাকবেন প্রতিদিন সন্ধ্যে 7টার সময়। ওকে, দেখা হচ্ছে আগামী ক্লাসে। তখন কিন্তু ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর পরিমাণে পড়াশোনা করুন। টাটা বাই, থ্যাংক ইউ, জয় হিন্দ।